ফুটবল ইতিহাসে অনেক অবিশ্বাস্য গল্প আছে, কিন্তু কিছু গল্প শুধু ইতিহাস নয়, রহস্য, বিতর্ক আর অনন্ত প্রশ্নের আরেক নাম। আজ থেকে প্রায় 50 বছর আগে সাউথ আমেরিকার একটি দেশে বসেছিল বিশ্বকাপের আসর। হোস্ট ছিল আর্জেন্টিনা, একটা দেশ প্রথমবারের জন্য নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথেই ঘটে যায় এমন একটি ঘটনা যা আজও ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর মধ্যে একটি হয়ে থেকে যায়। একটা ম্যাচ, একটা স্কোর লাইন, আর্জেন্টিনা 6, পেরু 0। আর তারপর শুরু হলো অভিযোগ, গুজব, ষড়যন্ত্র তত্ত্ব, আরও নানা প্রশ্ন, এমন অজস্র প্রশ্ন যার উত্তর সেই সময় এবং আজও পাওয়া খুবই কঠিন। আর্জেন্টিনা কি শুধুই ভালো ফুটবল খেলেছিল, নাকি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে লুকিয়ে রয়েছে এমন এক সত্য যার উত্তর আমরা আজও পুরোপুরি জেনে উঠতে পারিনি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, স্পর্শিদানের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আর আজকে আমি যখন এই ভিডিওটা করছি আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তার জন্য আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আকাশে মেঘ ডাকছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর 2026 বিশ্বকাপ যেভাবে চলছে, আর্জেন্টিনা তাদের প্রথম বিশ্বকাপ শুরু করেছে মেসির হ্যাটট্রিক সহ একটা দুর্দান্ত জয় দিয়ে আলজেরিয়ার এগেনস্টে। কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো 1978 সালের সেই বিশ্বকাপ, যেই বিশ্বকাপ নিয়ে আজও আর্জেন্টিনা ফ্যানেদের সাথে বিতর্ক লেগে যায় প্রত্যেকটা ব্রাজিল এবং তার এগেনস্টে যত ফ্যান্স আছে তাদের মধ্যে। কারণ অনেকেই বলে যে 1978 সালের বিশ্বকাপ নাকি আর্জেন্টিনা চুরি করে জিতেছে। হ্যাঁ, এরকমই একটা অভিযোগ আসে, কিন্তু সেই অভিযোগটা কেন আসে, এর পিছনের আসল গল্পটা কি, সেটা আজকের ভিডিওতে জানবো, যেখানে ফুটবল আর পলিটিক্স একে অপরের সাথে মিশে গিয়েছিল। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। তবে তার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় এরকমই খেলা অথবা খেলোয়াড়দের বিভিন্ন রকম গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো আর বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করি। চ্যাপ্টার 1, দ্য ডার্ক টাইমস। 1978 সালের আর্জেন্টিনাকে বুঝতে হলে আমাদের ফুটবল মাঠের বাইরে তাকাতে হবে। কারণ সেই সময় আর্জেন্টিনা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল না, দেশটা ছিল রাজনৈতিক অস্থিরতার মধ্যে। 1976 সালে একটি মিলিটারি কোপের মাধ্যমে ক্ষমতায় আসে জেনারেল জর্জ রাফেল ভিডেলার সরকার। এরপর শুরু হয় এমন একটি সময় যা ইতিহাসে ডার্টি ওয়ার নামে পরিচিত। সরকার বিরোধী বলে সন্দেহ করা হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়, অনেককে গ্রেফতার করা হয়, অনেকের আর কখনো খোঁজ মেলেনি। দেশের ভেতরে ভয় ছিল, কিন্তু বাইরের পৃথিবীর সামনে আর্জেন্টিনাকে শক্তিশালী, স্থিতিশীল এবং সফল হিসাবে তুলে ধরতে চেয়েছিল তৎকালীন সরকার। ঠিক তখনই সামনে আসে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র একটা ফুটবল টুর্নামেন্ট নয়, এটা ছিল একটা আন্তর্জাতিক মঞ্চ। গোটা পৃথিবীর চোখ তখন আর্জেন্টিনা দিকে, আর তৎকালীন সরকার এটা বুঝতে পেরেছিলেন যে একটা সফল ওয়ার্ল্ড কাপ গোটা পৃথিবীর সামনে তাদের ভাবমূর্তি পরিবর্তন করতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল দলও কিন্তু ছিল বেশ খানিকটা চাপে। নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ, নিজেদের দর্শক, নিজেদের মাঠ। কোচ সিজার লুইস মেনোতির অধীনে আর্জেন্টিনা ছিল একটি শক্তিশালী দল। দলে ছিলেন মারিও কেম্পেস, ড্যানিয়েল পাসারেলা, ওসভালদো আর্ডিলেসের মতো তারকারা। তারা ট্রফি জিততে চেয়েছিল, আর পুরো দেশ তাদের দিকে তাকিয়েও ছিল। কিন্তু তখনও কেউ জানতো না যে ঠিক কয়েকদিন পরেই এমন একটি ঘটনা ঘটবে যা শুধুমাত্র ফুটবল ইতিহাসে নয়, গোটা বিশ্বের সামনে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক হয়ে দাঁড়াবে। তা জানবো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার 2, দ্য স্টোরি অফ 6-0। 1978 সালের বিশ্বকাপের ফরম্যাট আজকের মতো ছিল না। সেই সময় সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের মতো নকআউট স্টেজ ছিল না, ছিল দ্বিতীয় গ্রুপ স্টেজ। এই স্টেজের বিজয়ীরাই ফাইনালে উঠত, এবং সেই সময় 1978 সালে ব্রাজিল আর আর্জেন্টিনা
একই গ্রুপে ছিল। ব্রাজিল তাদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজটা সেরে ফেলেছিল। এর ফলে আর্জেন্টিনার কাছে পরিস্থিতিটা ভীষণ পরিষ্কার হয়ে যায়। ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে পেরুকে 4-0 গোলের ব্যবধানে হারাতে হবে, আর নয়তো ব্রাজিল চলে যাবে ফাইনালে। এমন একটা পরিস্থিতিতে যেখানে ইকুয়েশন ভীষণভাবে পরিষ্কার থাকে, তখন প্লেয়ারদের মেন্টাল এবং ফিজিক্যাল, ট্যাকটিক্যাল সব রকম প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হয়ে যায়। 4-0 ব্যবধানে হারাতে পারলেই আর্জেন্টিনা চলে যাবে 1978 বিশ্বকাপের ফাইনালে। এবং এরপর এলো সেই দিন, 21শে জুন 1978 বিশ্বকাপ। স্থান রোজারিও, প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা যখন মাঠে নামলো, ম্যাচ শুরু হলো, আর তারপর শুরু হলো গোলের বন্যা। মারিও কেম্পেস স্কোর করলেন, তারপর আরেকটি, তারপর আরও। পেরু ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো এবং শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে লেখা ছিল আর্জেন্টিনা 6, পেরু 0। আর্জেন্টিনা চলে গেল ফাইনালে। দেশ জুড়ে আনন্দ। কিন্তু 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 ফুটবল বিশ্বের অনেকের মনেই শুরু হলো সন্দেহ। পেরু মোটেও দুর্বল টিম ছিল না যে এমন একটা ভাইটাল ম্যাচে এসে তারা 6-0 গোলে হেরে যাবে। এবং অনেকেই সেই সময় প্রশ্ন তোলে, আর্জেন্টিনা কি সত্যিই ভালো পারফরমেন্স করে ম্যাচটা জিতল, নাকি অন্য কোনো ব্যাপার? টুর্নামেন্টের শুরুতে যেই পেরু এত ভালো ফুটবল খেলে এসেছে, সে এমন একটা ইম্পর্টেন্ট ম্যাচে এসে হঠাৎ এমন ভরাডুবি কেন? এরপর সামনে আসতে থাকে নানা অভিযোগ। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা ছিল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ভিডেলার পেরুর ড্রেসিং রুমে যাওয়া। অনেকেই এই ঘটনাকে অস্বাভাবিক নজরে দেখেছেন এবং সমালোচকেরা বারবার এই বিষয়টাকে হাইলাইট করেছেন। এরপর যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসে, যেমন কেউ কেউ বলেন যে রাজনৈতিক চাপ ছিল, কেউ কেউ বলেন যে দুই দেশের সরকারের মধ্যে কোনো গোপন সমঝোতা ছিল, কেউ কেউ আবার বলেন অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছিল, কেউ আবার বলেন কূটনৈতিক কোনো চুক্তি হয়তো কাজ করেছিল। বছরের পর বছর এসব অভিযোগ ফুটবল বিশ্বের আলোচনায় থেকে গেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অভিযোগ আর প্রমাণ এক জিনিস। এবং ঠিক এখান থেকেই রহস্যের সবচেয়ে জটিল অংশটা শুরু হয়, যার গল্প আমরা জানবো আমাদের পরবর্তী চ্যাপ্টারে। চ্যাপ্টার 3, ট্রুথ অর মিথ। এখন প্রশ্ন হলো, আসলে কি ঘটেছিল? ম্যাচটা কি ফিক্স ছিল, নাকি এটা শুধুমাত্র আর্জেন্টিনার একটি অসাধারণ ফুটবল পারফরমেন্স ছিল? চলুন প্রথমে অভিযোগের পক্ষ থেকে যুক্তিগুলো শুনে নেওয়া যাক। সমালোচকদের মতে একটি মিলিটারি গভর্নমেন্টের জন্য ওয়ার্ল্ড কাপ জয় ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান। তারা মনে করেন 6-0 স্কোর লাইন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বড় ছিল। তারা আরও বলেন, পেরু ড্রেসিং রুমে ভিডেলার উপস্থিতি প্রশ্ন তৈরি করে। এইসব কারণেই অনেকের সন্দেহ কখনো পুরোপুরি দূর হয়নি। কিন্তু অন্য দিকটাও তো আছে। অনেক গবেষক এবং ফুটবল হিস্টোরিয়ানরা মনে করেন যে পেরু সেদিন স্রেফ খারাপ খেলেছিল এবং আর্জেন্টিনা সেই সময় যথেষ্ট শক্তিশালী দল ছিল যে তারা 6-0 ব্যবধানে একটা বড় ম্যাচ জয় করতে পারে। শুধু তাই নয়, তাদের ছিল সেই সময় হোম অ্যাডভান্টেজ, দর্শকদের সমর্থন। আর পেরুর বেশ কয়েকজন খেলোয়াড় পরবর্তী সময়ে ম্যাচ ফিক্সিংয়ের এই অভিযোগকে অস্বীকারও করেছেন। তারা বলেছেন তাদের কাউকেই ইচ্ছাকৃতভাবে হারতে বলা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ পর্যন্ত এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যার ফলে এটা প্রমাণ করা যায় যে ম্যাচটা ফিক্স ছিল, কিংবা টাকা লেনদেনের কোনো গল্প রয়েছে, কিংবা যে কোনো রাজনৈতিক কোনো সার্থকতা আছে যার ফলে আর্জেন্টিনাকে 6-0 গোলে এত বড় একটা জয় শুধুমাত্র পাইয়ে দেওয়া হয়েছে। কোনো আদালতও তা প্রমাণ করতে পারেনি, আর ফিফাও কখনো ওয়ার্ল্ড কাপের ফলাফল পরিবর্তন করেনি। আর্জেন্টিনা এখনও আনুষ্ঠানিকভাবে 1978 সালের ওয়ার্ল্ড কাপের বিজয়ী। তাই ইতিহাসবিদদের অনেকেই বলেন এটি এমন একটি ঘটনা যেখানে সন্দেহ আছে
প্রশ্ন আছে, বিতর্ক আছে, কিন্তু কোনো নিশ্চিত উত্তর নেই। এবং সম্ভবত এই কারণেই 1978 ওয়ার্ল্ড কাপের গল্প এতটা আকর্ষণীয়, কারণ আমরা কখনোই এই এত প্রশ্ন বিতর্কের পুরোপুরি সঠিক উত্তরটা জানতে পারবো না। জানেন তো, ফুটবল শুধুমাত্র গোল, ট্রফি আর সেলিব্রেশনের গল্প নয়। মাঝে মাঝে ফুটবল ইতিহাসের সাথে মিশে যায় পলিটিক্স, ক্ষমতা আর মানুষের বিশ্বাস। 1978 বিশ্বকাপটাও এর একটা বড় উদাহরণ। আর্জেন্টিনা সত্যি ভালো পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, নাকি কোনো রকম সত্যি রহস্য লুকিয়ে আছে তা আমাদের জানা নেই। কিন্তু আজও ফুটবল ইতিহাসে 1978 বিশ্বকাপ এবং আর্জেন্টিনার বনাম পেরুর এই 6-0 ব্যবধানের ম্যাচ ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা, যার জন্য আজ আমিও এই বিষয়টা নিয়ে কথা বললাম। আচ্ছা, তোমাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি সত্যিই ভালো ফুটবল খেলে ফাইনালে উঠেছিল, নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ 1978 এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্ট বক্সে তোমার মতামত জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।